আজকের পাঠ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সিধুচরণ। তো চলুন শুরু করা যাক। সিধুচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়েদের চণ্ডীমণ্ডপে সিধুচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিধুচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না। তবে এখানে আসবার আগে খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিধুচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বসবাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে এইসব কুলিমজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল নীলকুঠির আমলে মজুরি করতে, এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমের। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে। কতকাল এখন হরিসংকীর্তন করে ঘরে ঘরে মনসা পুজো করে, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞেস করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে। এদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্যযুগের কথা। সিধুচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিধুচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিধুচরণ, অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফলুন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফলুন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল। মনে হলো সিধুচরণের অল্প বয়স ওকে দেবার লোক কে ছিল। আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফলুন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8 খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো, তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না যাকে বলে ফলুন শাড়ি। আর গামছা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি, কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ধোবে? তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব? আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জের গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিধুচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু তুই থাক, আমি 2 দিন দেশ থেকে বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে। যদি আসতে দেরি হয়, বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরি গেলি সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিধুচরণ একাই রওনা হলো বোচকা নিয়ে।
রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে, সেই জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশন গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিধুচরণের কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটুপাড়ার কাছে পা বুনোর দোলা চড়ে রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, সিধুচরণ, কনে চলেছ এত সকালে? একটু স্টেশনে যাবা? কোথায় যাবা? বেড়াতে যাবা রানাঘাটের দিকে? তামাক খাও বসে। সিধুচরণ তামাক খেতে বসলো। কাছেই একটা বাঁশিনি বাঁশের ঝাড়। সিধুচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশিনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশে গিয়েও এমনি দেখা যাবে। সে আবার না জানি কীরকম বাসনি বাস, এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিধুচরণ স্টেশনে পৌঁছিবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট কাটো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়েও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোরে। টিকিটবাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখানা। গাড়িতে উঠে সিধুচরণ ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খাই, এই ধরায় এই খাই। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটের গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এমন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি। স্টেশনের ওপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা, তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মুড়িঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরের লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিয়েলে? পাট কাচতে গেছলাম ওই কানসোনা তালহাটি মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিধুচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিধুচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁইয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবদ্দি শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনার পাট কাচি। পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে, মুইও তারে খুব চিনি। আপনি কত দূর যাবা? বেড়াতে বেড়াইছি, যত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবু কত দূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্টলগত ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোর টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দেও টাকা। কত নাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটার টিকিট কেটে এনে তার হাতে দিল। সিধুচরণ পুটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিল। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে লাও তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটাছুটি করিতে লাগিল গাড়িতে উঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিধুচরণের হাত ধরে টেনে হিচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে।
সিধুচরণ এক কোলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বলল, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিধুচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভূঁইয়ের দিকে চলছে। না এলে যেন ভালো ছিল। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কি? তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উলো, এই বাতকুল্লো, এই কেষ্টলগর। কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিধুচরণ বিশেষ কিছুই দেখতে পেল না। গোটাকাতক টিনের গুদম, খানকতক ঘোড়ার গাড়ি আর 2-4টি কোঠা বাড়ি। তাই দেখে এসে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিচ্ছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো বাহাদুরপুর। সিধুচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয়। সে চেয়ে দেখে ধুধু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন। চারিধারে কুল কিনারা নেই, এমন বড় মাঠ। দূরে দূরে 2-4টে তাল গাছ, বাঁশবন। সিধুচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু? কোথায় তাদের মালিপোতা? সব ফেলে সে আজ কোথায়, কত দূরে সে পড়েছে? মনে মনে বললে, এনধারা বিদেশেও মানুষ আসে? ভগবান, তুমি কোথায় নিয়ে ফেললে মোরে? ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 ক্রোশ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গা? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিধুচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গায়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধোও। সিধুচরণ বললে, ভাত পানি খাবো কি? মুই কনে এসে পড়েছি তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় ছেলা আমার কনে আলাম? ওহ, এ পৃথিবীর কি সীমে মুড়ে নেই? হ্যাঁ গা, আর কদ্দূর আছে এদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিধুচরণ গ্রামের দিকে, মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারদিকেই আখের ক্ষেত। উই কি একটা গ্রাম দেখা যায়। ওর বড় পৃথিবী আছে ওইদিকে। বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে আর আখের চাষ কেন? এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলডাঙায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো, সব আখ। এ কি আখ তুমি দেখছো? বেলডাঙার ওদিকে 60-70-100 বিঘের এক বন্ধ শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিধুচরণ আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিধুচরণদের দেশে মজুরের রেট 5 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। 2 দিনে 1 টাকা রোজগার হবে বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিধুচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? সেখানে ঘোষমশাইয়ের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিধুচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে মাসে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে। তাও কতদিনে চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? মূর্তি যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাব ডাকি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে,
আজকাল একদিনে সে বসে থাকে না, ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে। বাহাদুরপুরের হাটে একদিন রঙিন গামছাখানাই হলো কাল। এখনো কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে গামছা কাঁধে না দেখলো তবে তার গামছা কেনার ফলটা কি। সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্যে। একদিন কাজকর্ম সেরে বিকালে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিমগাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গুজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেকে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছ ও খুকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি তুলছ কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জ হাস্যে বলল, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বলল, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিধুচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুল্লুক, কত দূর, বিদেশ বিভুঁই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতমর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না আর। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বল হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায়, কালীগঞ্জের বা চাঁদ্রের গঙ্গাতুরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? সনেকপুর। কি যা থাকা? সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে, তা কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গায়ে ধুইতে এসে দেখলে ও চালাঘরের ছ্যাঁচতলায় বসে আছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। তোর বাছুরটা ধর, এদিক আইদিনি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি? মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিধুচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। এতদিন বোঝা গেল। অনেকেই সহানুভূতি দেখালে। কেউ কেউ বললে, বিয়ে করার স্বামী নয় তো, গিয়েছে তো কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরও দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো, গরুটার বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে। দুবেলায় ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ায় ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধেবেলাটি, বাঁশবনের রোদ মিলিয়ে গিয়েছে। ছিচরণ এসে বলবে, ও কাতু। কি? ঘরে আছিস? কেনে একটু তামুক খাওয়া? তামুক নেই গো। পান সাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে। তুমি এখন যাও। ছিচরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। এক আউড়ি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। এবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে ধুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। ও কিছুদিন সে দেখবে। তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার আসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি? বাবা,
একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধেবেলা এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে, তুই জানিস একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? শ্রীচরণের বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। শ্রীচরণ তবুও যায় না, বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই ২-২০ ধান কর্জ পেলাম, দিলাম পাচুরে, বলি হয়েছে ১.৫ পেটি ধান, তা লোকের বড্ড উপকারে লাগে, লাগুক। ধান ছেড়ে দিয়ে থুয়ে এই আসছি, বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালে সুরে বললে, কষ্ট কুড়োবার কি আর জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়োয়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি ছোটবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু, তোর বয়সে আমার চেয়ে ৭-৮ বছরের চেয়ে কম। বেশ, এখন যাও। বয়সের হিসেব কষতে কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিধুচরণ তোরে ফেলে এমনিই পালালো, না পয়সা করে কিচ্ছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো, সেজন্যই তোমার ধরে গিয়ে কেঁদে মরলুম মুই, জিজ্ঞেস করি? শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসলো। তার বয়স হয়েছে, এ কথা সত্যি, প্রায় ৪৫-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছরে দেখেছে সিধুচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যাই, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে একটা কারণ নিয়ে। অবশ্যই বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। ২ মাসের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই, হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে ১খানা করে, ওর ঘরে ৪-৫ মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দাও একটু, মাছ রাঁধবো। তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কেডা গলা ধরেছে সেদেছে শুনি? গা জানলা কথা শুনলি হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, ও কাতু। কাতু চমকে উঠে পরেক্ষণে দাওয়া থেকে ছুটে এসে বললে, তুমি? ও মা, আমি কনে যাব? শিবির অন্যদিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিধুচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। ১০ বার ধরে এ গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েলো জোয়ান বয়সে, ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্যই সিধুচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই, তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিধুচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিধুচরণের হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিধুচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিধুচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েলাম বাবু, অনেক দিন আগে বটে। আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিক জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরের ২ স্টেশনের পরে। কথা শেষ করেই সিধুচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধ হয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়। নমস্কার।